অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। অঞ্চল ভিত্তিক কলকারখানা স্থাপনের তাগিদ। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে, 10 বছরের প্রাণহানি প্রায় 400। বিশাল হাওর অঞ্চলে প্রয়োজন অনেক নিরোধক দণ্ড স্থাপন, ব্যয়বহুল বলছে জেলা প্রশাসন। বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে উঠেছে মৌলভীবাজারের চা বাগান, গাছে এসেছে নতুন করে। মৌসুমের শুরুতেই পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা, কাঙ্ক্ষিত উৎপাদনের আশা। এবং দালাল আর মিলারদের সিন্ডিকেটে জিম্মি কৃষক। হবিগঞ্জে ধান নিয়ে সরকারি গুদামে গেলে ফিরিয়ে দেয়া হচ্ছে নানা অজুহাতে। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা করার দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থানও। সম্ভাবনার দুয়ার খুলছে না পর্যটন শিল্পেও। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। এমন অবস্থায় অঞ্চলভিত্তিক শিল্পায়নের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। জেলা প্রতিবেদকদের সহায়তায় ওবায়দুল হকের প্রতিবেদন। 2015 সালের 13 অক্টোবর ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর এই 4 জেলার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ বিভাগ। প্রতিষ্ঠার 9 বছর পেরিয়েছে, তবে উন্নয়নের গল্পে এখনও পিছিয়ে ব্রহ্মপুত্র পাড়ের এই বিভাগ। ভালুকা ও ত্রিশালে বেশ কিছু কারখানা গড়ে উঠলেও অন্য উপজেলায় নেই দৃশ্যমান উন্নয়ন। 2018 সালে ঈশ্বরগঞ্জে 200 একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা থাকলেও তা আলোর মুখ দেখেনি দীর্ঘদিনেও। সম্প্রতি বাতিল করা হয়েছে প্রকল্পটি, এতে হতাশ স্থানীয়রা। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কিন্তু ইভেন্ট ডেভেলপমেন্ট হওয়া দরকার। বড় বড় কলকারখানা বলেন, ফ্যাক্টরি বলেন, ওগুলো সব ওই সাইডে। ভালুকা অঞ্চলের আসলে যারা মিল ফ্যাক্টরিরা আছেন তারা আসলে ময়মনসিংহমুখী না, তারা সকলেই ঢাকামুখী। জামালপুর, নেত্রকোনা ও শেরপুরেও একই দশা। শেরপুরে পর্যটন শিল্পে সম্ভাবনা থাকলেও গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত অবকাঠামো। হাওড়া অঞ্চল নেত্রকোনায় এক ফসলি কৃষির উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ বর্ষাকালে থাকেন বেকার। গ্যাস সংকটে থমকে আছে বিসিক শিল্পাঞ্চলের কার্যক্রম। আর জামালপুরে একমাত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার 9 বছর পরও কার্যক্রম শুরু হয়নি পুরোপুরি। এখানে 21টা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, শুধুমাত্র একটা প্রতিষ্ঠান হয়েছে। আমরা ভাবছিলাম যে আমরা এখানে কর্ম করব, কিন্তু এটা হইতাছে না। সরকার আমাদের জমি চাইছে, আমরা জমি দিছি, কিন্তু 8-9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত জমির যে কোনো অগ্রগতি, কোনো শিল্প কারখানা হচ্ছে না। তার জন্য আমরা আরো এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি। চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি একটা ইকোনমিক জোনের জন্য। অর্থনীতিবিদরা বলছেন উন্নয়ন অগ্রযাত্রায় প্রয়োজন অঞ্চলভিত্তিক শিল্পায়ন। যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি করা যায় বা কোনো একটা অর্থনৈতিক জোন তৈরি করা যায়, তাহলে এখানকার মানুষের আয় রোজগার বাড়বে। এই যখন পরিস্থিতি, তখন সরকারি উদ্যোগের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। যেহেতু এখানে রাস্তাঘাটে এখানে আপনার সমুদ্র সীমা নেই, আমরা যদি রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি তাহলে এই এলাকায় একটি অর্থনৈতিক জোন করার পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। বর্তমান সরকার চেষ্টা করছেন, যদি এরকম কোনো উদ্যোগ গভর্নমেন্ট থেকে নেয় বা আমাদের যদি সুযোগ থাকে, অবশ্যই আমরা উপরে বিষয়গুলো কমিশন স্যারের মাধ্যমে জানানোর চেষ্টা করব। শিল্পায়নের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ময়মনসিংহ বিভাগে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। প্রাচীন একটি জনপদ ময়মনসিংহ, 9 বছর হয়েছে এই ময়মনসিংহ বিভাগ হয়েছে। তবে বিভাগ ঘোষণা হলেও কিন্তু ময়মনসিংহের শিল্পায়নে, বাণিজ্যে কিন্তু এখনও অনেক পিছিয়ে এই অঞ্চলটি। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে এখন যুক্ত হবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই শিল্পায়ন নিয়ে এবং বাণিজ্যে এবং কর্মসংস্থানে ময়মনসিংহ পিছিয়ে থাকার কারণ কি?
আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই যে ময়মনসিংহে শিল্পায়ন কেন প্রয়োজন সেটার ব্যাপারে কয়েকটা তথ্য দিতে চাই। আমরা যদি পভার্টি ম্যাপ 2010 অ্যান্ড 2012 কম্পেয়ার করি, তাহলে 2010-এ ময়মনসিংহ ডিস্ট্রিক্টের পভার্টি রেট ছিল 70%-এর কাছাকাছি, এবং সেটা ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হয়ে 2010-এ এসে হয়েছে 20%। এইটা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। এখানে কিছু কিছু উপজেলা খুব ভালো করেছে, যেমন ভালুকা, ময়মনসিংহ সদর, গফরগাঁও। এখন ভালুকা ভালো করার কারণ হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে আছে তার পাশে কিছু ফ্যাক্টরি গড়ে উঠেছে, মানুষ এখানে কর্মসংস্থান হয়েছে মানুষের, সে কারণে তাদের প্রপার্টি লেভেলটা ইমপ্রুভ করেছে। গফরগাঁওয়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইন্টারন্যাশনালি মাইগ্রেট করেছে, রেমিটেন্স আসছে, লোকাল ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড বেড়েছে, লোকাল ইকোনমি ফ্লারিশ করেছে, মানুষের কর্মসংস্থান হয়েছে। সিমিলারলি ময়মনসিংহ সদরকে যখন সিটি কর্পোরেশন ঘোষণা করা হলো বা তার আগে বিভাগ ঘোষণা করা হয়েছে, সেই কারণে ময়মনসিংহ সদরে একটা রিয়েল এস্টেট বুম হয়েছে, অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং হয়েছে, আশেপাশে জেলা থেকে মানুষ মাইগ্রেট করেছে, সে কারণে ময়মনসিংহ সদরের লোকজনের কর্মসংস্থান হয়েছে। কিন্তু কিছু কিছু উপজেলা এখনও অনেক পিছিয়ে আছে, যেমন ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া। এখানে পভার্টি রেট এখনও প্রায় 60%-এর কাছাকাছি। ওই অঞ্চলের মানুষ অতিমাত্রায় কৃষিতে নির্ভর, তার আর অল্টারনেটিভ কোনো কর্মসংস্থান নাই। অ্যান্ড কৃষিতে কোন ধরনের কৃষিতে তারা ইনভলভ? তারা ধান চাষে ইনভলভ। ধান একটা প্রাইমারি এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটার প্রাইস খুব বেশি থাকে না। যদি তারা এগ্রো প্রসেসিং কোনো ইন্ডাস্ট্রি করতে পারতো, ওখানে ম্যানুফ্যাকচারিং বেস তৈরি হতো, তাহলে তাদের ইনকাম বাড়তো। এখন একটা ব্যালেন্সড ইমপ্রুভমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, উন্নয়নের কথা যদি চিন্তা করি, তাহলে এই পিছিয়ে পড়া উপজেলাগুলোতে মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে, ইনকাম লেভেল বাড়াতে হবে। এটা একভাবে করা যায় ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, যেরকম ভেজিটেবলসের প্রফিট অনেক বেশি, মৎস্য চাষের প্রফিট অনেক বেশি, কিন্তু মানুষ সেদিকে উৎসাহিত হচ্ছে না। মানুষকে আমরা কিছু গবেষণাতে জিজ্ঞেস করেছি, কেন আপনি ধান চাষ করেন, ধানের প্রাইস তো খুব কম। তাদের কথা যে ধানের প্রাইস কম হলেও এটা একটা ফুড সিকিউরিটির বিষয়, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দরকার, সেখানে তারা ধান চাষ করে, ভেজিটেবলসের দিকে যায় না। একটু জানতে চাই, মানে এখনও তো এই যে প্রসেসের কথা বললেন বা শিল্পায়ন, এটা এখনও ময়মনসিংহ বেসটা এখনও কেন হচ্ছে না আসলে? এখন ময়মনসিংহে এই পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে একটা ইকোনমিক জোন করা যেতে পারে বা এপিজেড করা যেতে পারে, যেহেতু প্রাইভেট সেক্টর এখানে এগিয়ে আসছে না, সুতরাং একটা বিগ পুশ দরকার, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট যদি একটা ইকোনমিক জোন করে বা ইপিজেড করে, সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, গ্যাসের কানেকশন, ইলেকট্রিসিটির কানেকশন, ল্যান্ড ডেভেলপমেন্ট করে দেয়, তাহলে প্রাইভেট সেক্টর উৎসাহিত হবে। এটার আমি অনেক প্রসপেক্ট দেখি। ঢাকার অনেক কাছাকাছি এখানে রেলওয়ে আছে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ফুল লাইনে উন্নীত হয়েছে। তারপরে ইন্টারনাল যে কমিউনিকেশন, সেগুলো মাস ইমপ্রুভড বেটার দ্যান 10 years আর্লিয়ার। আমি ওই অঞ্চলে ঘুরেছি, তো এইখানে ইকোনমিক জোন করা যেতে পারে। একটা প্রবলেম যে এটা পোর্ট থেকে অনেক দূরে, কিন্তু ঢাকা থেকে অনেক কাছে। পর্যটন সম্ভাবনা রয়েছে আমাদের শেরপুরে বা এই বিভাগে, তো এই ক্ষেত্রে আসলে কি করা যায়? আচ্ছা, এখন যদি পুরা ময়মনসিংহ বিভাগ কল্পনা করি, তাহলে আশেপাশে বিভাগগুলোতে কিছু পর্যটন সম্ভাবনা আছে। গজনি আছে, এদিকে হাওড়ের বেজ একটা পর্যটন গড়ে উঠেছে। এইখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যেরকম রাত্রে থাকার ব্যবস্থা খুব ভালো, যদি গেস্ট হাউস করা যায়, সেইটা বেসরকারি পর্যায়ে হচ্ছে না। সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে পর্যটন শিল্পেও যথেষ্ট সম্ভাবনা আছে। এই মুহূর্তে আপনি যদি সরকারকে বলতে চান যে সরকার এখন এই মুহূর্তে কি করতে পারে, সেক্ষেত্রে আপনি কোন বিষয়টা প্রেফার করবেন, কোন খাতটা? আমার কাছে মনে হয়েছে ময়মনসিংহ ডিভিশনটা একটু নেগলেক্টেড, পলিসি ফোকাস কম পেয়েছে। পলিসি প্ল্যানারদেরকে এই অঞ্চলটাতে বেশি নজর দেওয়া দরকার, বিশেষ করে পিছিয়ে পড়া উপজেলাগুলো, পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টগুলো, যেখানে এগ্রিকালচারের বাইরেও আসলে একটা ম্যানুফ্যাকচারিং বেস তৈরি করা দরকার। তাহলে একটা ব্যালেন্সড ইমপ্রুভমেন্ট হয় বা ব্যালেন্স ডেভেলপমেন্ট হয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং আমরা আলোচনা করছিলাম ময়মনসিংহের শিল্পায়নে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়টি আসলে আজকের যিনি অর্থনীতিবিদ রয়েছেন তিনি এই বিষয়ে কথা বলেন। তো এই ছিল আজকের আলোচনার মোটামুটি সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।
দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় হাওর পাড়ের জেলা সুনামগঞ্জে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসন বলছে হাওর অঞ্চলে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের চিন্তা রয়েছে, তবে তা ব্যয়বহুল। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছরই বজ্রপাতে বেঘরে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। তাই তো আকাশে মেঘ দেখলেই ভয় পান হাওরপাড়ের জেলা সুনামগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হলে অনেকেই আশ্রয় নেন গাছ ও ছাউনির নিচে। এরপরও প্রাণহানি কমছে না। গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। ও তো টাটা বাড়ির সময় তো এখানে কোনো বাড়ি করতাম না, ওই জন্য কিন্তু আমরা আর ওই মানে আল্লাহ ভরসা কইরা মানে ও মানে বই থাকি। এটা নেগা উড়ায় বাতাসে, এটা নেগা উড়ায় বাতাসেতে জাগাতে বই তাই দানের মায়া যাইতেন ব্যবস্থা নাই। আমরা তেরবাল থাকে না, এগুলাতে কিছু মানে জান রক্ষা করে। ঠাডা মেঘ দিলে তো আমরা ওইখানে বই থাকি, মদান গন নাই, বাড়ি নাই, গন নাই। জেলা প্রশাসন বলছে বিশাল হাওড়াঞ্চলে অনেক লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। একটা হাওরের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে 20 থেকে 25 বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে এফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সুনামগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। জনবল সংকট ও দালালের দৌরাত্মে বিপর্যস্ত নেত্রকোনা সদর হাসপাতাল। যত্রতত্র আবর্জনায় অতিষ্ঠ রোগী। সমাধানে নতুন প্রকল্প চায় কর্তৃপক্ষ। শেখ হাসিনা অনেক সম্পদের তথ্য গোপন করেছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। আরও বলেন, শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় সম্পদের পরিমাণ, আয়কর রিটার্নে সম্পদের পরিমাণের সঙ্গে দুদকের অনুসন্ধানে পরিমাণ অনেক গরমিল আছে। তিনি অনেক সম্পদের পরিমাণ গোপন করেছেন। একই অভিযোগে তার সঙ্গে তার সন্তান ও বোনের নামেও মামলা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 706তম ওরস শুরু হয়েছে। প্রতি বছর 19 ও 20 জিলকদে ওরস আয়োজন করা হয়। এ উপলক্ষে দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির আজকার, কোরআন খতম, দোয়া ও সিন্নি বিতরণ। ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুদিনের আনুষ্ঠানিকতা। বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে উঠেছে মৌলভীবাজারের চা বাগান। গাছে এসেছে নতুন করে। মৌসুমের শুরুতে পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা। বৃষ্টি অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। পাহাড় টিলায় সবুজের হাতছানি। বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজার জেলার চা বাগানগুলো। মৌসুমের শুরুতে কচি পাতা ওঠাতে ব্যস্ত নারী শ্রমিকেরা। যে যত বেশি চা পাতা ওঠাবেন তিনি ততই লাভবান হবেন। তাই চলছে বিরামহীন কাজ। চলতি বছরের দীর্ঘস্থায়ী খরায় চা বাগানের চারাসহ অনেক গাছের বেশ ক্ষতি হয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গাছগুলোতে নতুন করে পাতা গজিয়েছে। এবছর গেল বছরের তুলনায় কচি পাতা অনেক কম। এতে শ্রমিকরা যেমন পাতা কম পাচ্ছেন, তেমনি উৎপাদন মৌসুমে পর্যাপ্ত পাতার অভাবে চালু হয়নি জেলার অধিকাংশ বাগানের কারখানা। খরা কারণে চারা আমাদের শুকায় গেছিল, শুকানিতে এখন বৃষ্টি হওয়াতে চারা কিছু পাতি হয়েছে। 15 কেজি 12 কেজি এভাবে পাতি দিতেছি। বৃষ্টি যদি আগে হতো তো আমরা এখন বর্তমানে পাতা বেশি পাইতাম, তো আমাদের কারখানাটাও চলতো। এখন পাতা না পাওয়াতে আমরা কারখানা অনেক বন্ধ আছে। সামনের মাসগুলোতে বৃষ্টিপাত আরও বাড়লে চায়ের উৎপাদন বাড়ার সম্ভাবনা এবং গুণগত মানও ঠিক থাকবে বলছেন চা শিল্প সংশ্লিষ্টরা। অনেকগুলা চা বাগানে অনেকগুলা গাছ পড়ে গিয়েছিল, সেই জন্য বিহাইন্ডে চলে গিয়েছিল। কিন্তু ইতিমধ্যে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমরা আশাবাদী উৎপাদন বাড়বে। আশানুরূপ বৃষ্টি হচ্ছে না, আরও বৃষ্টি হওয়া প্রয়োজন।
বৃষ্টি হইলে আশা করি আমাদের চা প্রোডাকশন বর্ধিত হবে। যদি আগামী মাসগুলোতে পর্যাপ্ত বৃষ্টি পাই, তো সানলাইট দুইটাই পাই, তাহলে আমরা হয়তো কভার করতে পারবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতেই চলতি বছর 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে মুকুল ও গুটি। জামালপুরে লিচু বাগানের ফলন বিপর্যয়ের শঙ্কা। উৎপাদন কম হলেও আকার বড় হয়েছে বলছে কৃষি বিভাগ। জনবল সংকট ও দালালের দৌরাত্মে বিপর্যস্ত নেত্রকোনা সদর হাসপাতাল। যত্রতত্র আবর্জনায় অতিষ্ঠ রোগী ও স্বজন, এমনকি মিলছে না চাহিদা মতো ওষুধ। আর সমস্যা সমাধানে নতুন প্রকল্প চায় কর্তৃপক্ষ। অবকাঠামো নির্মাণ দৃশ্যমান হলেও মান বাড়েনি স্বাস্থ্যসেবার। নেত্রকোনা জেলার আধুনিক সদর হাসপাতাল নামেই আধুনিক। নোংরা পরিবেশ, দালালদের দৌরাত্ম্য, ওষুধ কিনে খাওয়া সহ নানা অভিযোগ রোগীদের। বিদ্যুৎ না থাকলেও তেলের অভাবে চালানো যায় না জেনারেটর। হাসপাতালটিতে ভর্তি থাকে প্রায় 250 থেকে 300 রোগী। এমন নোংরা পরিবেশে রোগী সহ বিপাকে চিকিৎসকরাও। 3 শিফটে 30 জন করে 90 জন পরিচ্ছন্নতা কর্মী থাকার বিপরীতে রয়েছে মাত্র 7 জন। এর মধ্যে একজন আউটসোর্সিং এর। 43 জন মঞ্জুরিকৃত চিকিৎসকের বিপরীতে রয়েছেন 23 জন। রোগী স্বজনদের অভিযোগ, পরীক্ষা সহ বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠান দালাল। প্রস্তাবিত 250 শয্যার নতুন ভবনের 6 তলা পর্যন্ত ব্যবহার শুরু করলেও বিদ্যুৎ চলে গেলেই বাড়ে ভোগান্তি। ঘন্টায় 57 থেকে 58 লিটার তেল লাগে, তাই আমাদের জেনারেটর চালাতে পারি না। পরীক্ষা নিরীক্ষা বাইরে করতেছে, ভিতরে করে না। একজন রোগীর সাথে কিভাবে কথা বলতে হয় আমার মনে হয় এই ম্যানারটা অন্তত ওরা জানে না। এখানটা সরকারি হসপিটাল, এখানে তো ওষুধপত্র সব পাওয়া যাবে, কিন্তু আমার বাহির থেকে ওষুধ আনতে হয় আর কি। জনবল সংকট সহ নানা সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, প্রস্তাবনা অনুমোদন পেলেই সংকটের সমাধান হবে। 100 জনবল দিয়ে আমরা নতুন 6 তলা পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ওয়ার্ড বয় আয়া অন্যান্য যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মচারীর অভাব থাকার কারণে সাধারণ মান কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে 600 থেকে 800 নতুন রোগী সেবা নিতে আসেন। সময় সংবাদ, নেত্রকোনা। হবিগঞ্জে বোরো ধান কাটা প্রায় শেষ, তবে সরকারি গুদামে ধান নিয়ে গেলে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের। দালাল আর মিলারদের সিন্ডিকেটে জিম্মি তারা। যদিও খাদ্য বিভাগ বলছে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা করা হয়েছে। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ধান ঘরে তোলার উৎসব চলছে হবিগঞ্জে। সোনালী ধানে রঙিন স্বপ্ন বুনলেও তা ফিকে হয়ে আসছে ন্যায্য দাম না পাওয়ায়। বাজারে প্রকারভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়, যা থেকে উৎপাদন খরচও উঠছে না। এছাড়া সরকারিভাবে ধান সংগ্রহের 1 মাস হতে চললেও সংগ্রহ হয়েছে মাত্র 12%, আর দালাল ছাড়া গুদামেও ধান দিতে পারছেন না কৃষক। মাথার গাম ফলাইয়া এই মূল্যটা আমরা পাই না, কৃষক বাঁচতাম আমরা কিভাবে? দালাল গুদাম ধান নেয়, আমরা ধান নেয় না। গুদামের মধ্যে যদি ন্যায্য মূল্যে না পাওয়া যায় তাইলে তো আগামীতে আমরা ধান না ফলানি সবচেয়ে ভালো। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান নেওয়া হচ্ছে বলে দাবি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার। যারা ধান দেওয়ার জন্য আপনার অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, প্রকৃত কৃষকদেরকে বাছাই করে লটারির মাধ্যমে এবং তাদের অ্যাকাউন্টে আমরা ধানের মূল্য পরিশোধ করছি এবং এখানে দালালির কোনো এখানে ধান দেওয়ার কোনো সুযোগ নাই। চলতি বছর জেলায় 8257 মেট্রিক টন ধান ও 24176 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা জামালপুরের লিচু চাষিরা। শিলাবৃষ্টিতে লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়েছে, আর তাপপ্রবাহের কারণে ফলন কম হয়েছে। তবে কৃষি কর্মকর্তা বলছেন, চলতি বছর লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের 7 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লিচুর চাষ হয় সদর উপজেলায়। চায়না 3, এলাচি, বোম্বাই এবং মুজাফফরি জাতের লিচুর চাষ হয় এই এলাকায়। গত কয়েক বছর ধরে লিচু চাষে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের, কিন্তু চলতি বছর ঝড় বৃষ্টিতে ফুল ও মুকুল নষ্ট হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। এছাড়াও তাপপ্রবাহের কারণে ফলন কম হয়েছে। দাম কম থাকায় খরচের টাকা ওঠানো নিয়ে শঙ্কায় চাষিরা। প্রচুর খরা থাকার জন্য
আমাদের মুকুল শুরুতেই নষ্ট হয়ে গেছিল। পোকা বেশি লেচুর মধ্যে এবার ব্যাপারীরা আইসা খালি লেচু নিবার চায় না। সার্ভিস দেওয়ার পরে দেখা গেল সারে তেমন কাজ করে না, লেচু অনেক ফাইটা যাইতেছে, জয়রা যাইতেছে, পোকা। লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা জানান, লোকসান পুষিয়ে নিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। লিচুর একটা যে সেচ ব্যবস্থাপনা, সেচের উপর প্রয়োগ করতে হয়, গাছের ফলে সেচ দিতে হয়, তো সেটা আমরা প্রয়োজনীয় সময় মতো আমরা পরামর্শ দিয়েছি। জেলায় 150 হেক্টর জমিতে লিচুর বাগান আছে, এর মধ্যে সদর উপজেলায় 14 হেক্টর। সময় সংবাদ, জামালপুর। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 14 মে ময়মনসিংহ নগরীর শানকিপাড়া বাজার ও রেলগেট এলাকায় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় শানকিপাড়া বাজার উচ্ছেদ এবং রেলগেটের দুই পাশের 2 শতাধিক দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করলে ভেঙে দেওয়ার কথা জানান কর্মকর্তারা। এবছর সিলেট থেকে সরাসরি হজ যাত্রা শুরু হয় 15 মে। বিকেল 5:30টায় 350 যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। এবার সিলেট থেকে বিমানের 5টি ফ্লাইটে 2090 জন যাত্রী সরাসরি হজে যাবেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। অঞ্চল ভিত্তিক কলকারখানা স্থাপনের তাগিদ। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে, 10 বছরে প্রাণহানি প্রায় 400। বিশাল হাওর অঞ্চলে প্রয়োজন অনেক নিরোধক দণ্ড স্থাপন, ব্যয়বহুল বলছে জেলা প্রশাসন। এবং বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে উঠেছে মৌলভীবাজারের চা বাগান। গাছে এসেছে নতুন করে, মৌসুমের শুরুতেই পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা, কাঙ্ক্ষিত উৎপাদনের আশা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ে।